আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আমাদের এই কোর্সটা হচ্ছে বায়ো 360 5 নাম্বার এক্সপেরিমেন্ট। যে টিস্যু কালচারের মাধ্যমে আমরা কি করে থাকি, আমরা হচ্ছে ছোট্ট একটা এক্সপ্লান্ট নেই, গাছের যে কোনো একটা পার্ট নিয়ে সেটাকে হচ্ছে আমরা নিউট্রিয়েন্ট মিডিয়ামে দিয়ে সেটাকে প্রপার কন্ডিশনে রেখে দেন সেখান থেকে আমরা নতুন একটা প্লান্টলেট রিজেনারেশন করি এবং টোটাল প্রসেসটা হয় ইনভিট্রো কন্ডিশনে, মানে হচ্ছে যে তোমার একদম ল্যাব কন্ডিশনে, ঠিক আছে, আর্টিফিশিয়াল কন্ডিশনে হয়, অ্যাসেপ্টিক ভাবে মানে জীবাণুমুক্ত ভাবে টোটাল প্রসেসটা আমরা করে থাকি। তো আমাদের টিস্যু কালচারের হচ্ছে অনেকগুলো ইয়ে আছে, যে প্রকারভেদ আছে, সেটা হচ্ছে আমাদের এক্সপ্লান্টের উপর ভিত্তি করা হয়। তো সেরকম পার্ট হচ্ছে যে ক্যালাস কালচার। তো আজকে আমরা এক্সপেরিমেন্টে দেখবো যে কিভাবে আমরা একটা ক্যালাস তৈরি করতে পারি এবং ক্যালাস থেকে আমাদের মেইনটেইন করতে হবে। এবং আমরা একটা এক্সাম্পল হিসেবে পটেটো দেখবো, যে পটেটো প্ল্যান্ট থেকে কিভাবে ক্যালাস কালচার করা যায়। আচ্ছা, ক্যালাসের ডেফিনিশন যদি দেখো এখানে ব্রড সেন্সে বলতে, এক কথায় বলতে পারি যে ক্যালাস হচ্ছে আনঅর্গানাইজড মাস অফ সেল। আনঅর্গানাইজড মানে হচ্ছে যে অসজ্জিত। জেনারেলি আমরা টিস্যু কালচারের অন্যান্য কালচারের ক্ষেত্রে কি হয় যে এক্সপ্লান্ট থেকে আমরা যেগুলো পাই একদম টু টাইপ বা একই রকম দেখতে প্লান্ট পাই, বাট ক্যালাস জিনিসটাই হচ্ছে যে তোমার যে কোনো কোষের একটা স্তূপ, সেটাই হচ্ছে ক্যালাস। তো এখানে যদি ব্রড আকারে ডেফিনিশনটা বলে যে এ ক্যালাস কনসিস্টস অফ অ্যান অ্যামরফাস মাস অফ লুজলি অ্যারেঞ্জড থিন ওয়াল প্যারেনকাইমাস from the proliferating cells of the parenchyma। তার মানে হচ্ছে যে যে কথা বলছো সে মিউট করে নাও। ক্যালাস হচ্ছে কি যে নিরাকার একটা স্তূপ, মানে কোষের একটা স্তূপ যেখানে অনেকগুলো সেল লুজলি অ্যারেঞ্জড থাকবে, মানে হালকা ভাবে যুক্ত থাকবে একে অপরের সাথে, এবং এগুলো মোস্টলি হয় প্যারেনকাইমা জাতীয় সেল। আর এটা আমরা পাই যে প্যারেন্ট টিস্যুটা নেই সেটার বর্ধনশীল অংশ থেকে আমরা ক্যালাসটা পেয়ে থাকি। এবং ক্যালাস বেশিরভাগ ক্ষেত্রে হয় কোথায়, যদি কোনো একটা কাট এন্ডে কোথাও সেখানে হয়, যেমন স্টেম বা রুট, তোমার হচ্ছে স্টেম বা রুটের কোনো অংশ যদি কেটে যায় সেখানে ক্ষত হয়ে সেখানে হচ্ছে তোমার ওই ক্ষত স্থানে ক্যালাসটা তৈরি হয়, মানে বিভিন্ন ওখানে সেল ডিভিশন হয়ে আস্তে আস্তে একটা ক্যালাস ফর্মেশন হয়। এটা যদি বলি যে আমাদের হিউম্যান বডিতেও হয়, সে যে ক্যান্সার সেল গুলো যেগুলো বা এরকম অনেক আছে যে তুমি স্কিন ডিজিজের ক্ষেত্রে যে একটা জায়গায় কেটে গেছে বা ইয়ে হয়েছে সেখানে অনেক বেশি ক্ষত থেকে অনেকগুলো সেলের স্তূপ বা একটা বড় আকারের ঘা মতো তৈরি হয়েছে, তো সেটাকেও আমরা ক্যালাস বলতে পারি হিউম্যান বডিতে। ক্যালাস ফর্মেশন বলেছে যে এটা কোথায় হয়ে থাকে, যে মানে এটা হচ্ছে যে আমরা তো এখানে নিউট্রিয়েন্ট মিডিয়াতে করে থাকবো, তো এটার উপর যে ইনফ্লুয়েন্স করে যে আমরা নিউট্রিয়েন্ট মিডিয়াতে কি পরিমাণ গ্রোথ রেগুলেটর দেব, দ্যাট মিনস হরমোন, বিভিন্ন হরমোন দিয়ে আমরা হচ্ছে এই ক্যালাস ফর্মেশনের প্রসেসটাকে ত্বরান্বিত করে থাকি। তো এক্সোজেনাসলি সাপ্লাইড মানে হচ্ছে আমরা বাইরে থেকে কি পরিমাণ হরমোন দিচ্ছি নিউট্রিয়েন্ট মিডিয়াতে, সেটার উপর ডিপেন্ড করে যে ক্যালাসটা কিরকম হবে। এখানে দেখো কিছু ক্যালাসের ছবি দেখতে পাচ্ছি আমরা। এখানে হচ্ছে যে ক্যালাস একটা পেট্রি ডিশের মধ্যে মিডিয়া আছে, যে এই যে এটা হচ্ছে নিউট্রিয়েন্ট মিডিয়া কম্পোজিশনে পড়েছো তোমরা, যে আমরা বিভিন্ন নিউট্রিয়েন্ট দিয়ে বা হরমোন দিয়ে একসাথে মিডিয়া বানাই, সেই মিডিয়ার মধ্যে আমরা হচ্ছে যে এক্সপ্লান্ট বসিয়ে সেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে হচ্ছে আমরা প্লান্ট পাই। তো মিডিয়াতে এই যে সেল বসানোর পর দেখো যে এখানে হচ্ছে এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, এগুলো নির্দিষ্ট কোনো আকার নেই, জাস্ট হচ্ছে এগুলো গ্রো করতেছে,
ডিভিশনের মাধ্যমে গ্রো হচ্ছে। হয়ে দেখো এখান থেকে কিন্তু আস্তে আস্তে ছোটখাটো কিছু আমরা প্লান্টলেট দেখতে পাচ্ছি। তো আমরা কি করেছি, এই প্লান্টলেট গুলোকে আবার আলাদা করে নিয়ে এসে এই যে এখানে টবে করে আলাদা করে লাগানো হচ্ছে। এখানে কম স্টেপে জাস্ট তোমাদের হচ্ছে দেখানো হচ্ছে, কিন্তু এগুলো আরো স্টেপস আছে। গ্রোথ রেগুলেটর অনেক ইম্পর্টেন্ট, ক্যালাস ফর্মেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি ন্যাচারাল এক্সপ্ল্যান্ট দেই, তাহলে না একটা অংশ কেটে দেই, সেখান থেকে আস্তে আস্তে অর্গানোজেনেসিস হবে, মানে অর্গান ফর্মেশন হবে, শুট রুট হবে এবং আস্তে আস্তে গাছ তৈরি হবে। বাট আমার উদ্দেশ্য যখন ক্যালাস তৈরি করা, তখন আমাকে সেটা নিজে থেকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করবো? আমরা হরমোনের যে কনসেন্ট্রেশন আছে সেটাকে হচ্ছে আমরা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা ক্যালাস ফর্মেশন করব, যে না আমরা এখন প্লান্টলেট বা গাছ চাচ্ছি না, আমরা ক্যালাস তৈরি করব, মানে স্তূপ, সেলের স্তূপ, ক্যালাস তৈরি করব। তো আমার বিভিন্ন 3 টাইপের আমরা হতে পারে, যে আমরা শুধুমাত্র অক্সিজেন দিতে পারি। যদি এটা ডিপেন্ড করে যে হচ্ছে রিসার্চার উনি কি চাচ্ছেন, উনি কিভাবে চাচ্ছেন সেটার উপর। যে যেমন মনোকটিলিডোনাস প্লান্ট যেগুলো আছে তাদের ক্ষেত্রে যদি আমি ক্যালাস চাই, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, অথবা সাইটোকাইনিন একা দিয়ে দেখতে চাই, অথবা বহুত অক্সিজেন এবং সাইটোকাইনিন আমরা হচ্ছে। এটা দেখা যাচ্ছে ক্যারোটে অনেক বেশি হয়। ক্যালাস কালচারের ক্ষেত্রে ক্যারোটটা হচ্ছে যে অনেক বেশি করা হয়ে থাকে এক্সপেরিমেন্ট। এখন যে বলেছে যে প্লান্ট ম্যাটেরিয়াল, মানে এক্স প্লান্ট, ধরো যে আমরা কোন অংশটুকু নিব গাছের বা কোনটা নিব। তো আমার তো প্রথম যে হ্যাঁ জেনোটাইপ সিলেক্ট করতে হবে যে এই প্লান্টের এইটা থেকে করব, করার পরে কোন অংশটা নিব। অংশই হচ্ছে যে তাদের রিজেনারেশন করতে পারে, ক্যালাস করতে পারে। তার মধ্যে এখানে কিছু কয়েকটা কথা বলা হয়েছে যে যেগুলো হচ্ছে বেশি ইউজ করা। আর বলতে গেলে যে বহুকোষী যে প্লান্টস গুলো আছে সেগুলো মোটামুটি সবই ক্যালাস ইনিশিয়েশনের জন্য ইউজ করা যেতে পারে। নাও ডেভেলপমেন্টাল স্টেজেস, এটা হচ্ছে যে ক্যালাস যে ফরমেশন করব বা ক্যালাস তৈরি করব, আমার 3টা স্টেজে আমরা এটা পড়বো। তোমার এটা অনেক সময় এক্সামে বলে, ডেভেলপমেন্টাল স্টেজ গুলো বলে যে এটা নিয়ে কোশ্চেন হতে পারে। তো দেখা যাচ্ছে 3 ডেভেলপমেন্টাল স্টেজ: ইন্ডাকশন, সেল ডিভিশন এন্ড ডিফারেন্সিয়েশন। তো ইন্ডাকশন হচ্ছে মানে কি, যে এটা বলতে পারো ইনোসিয়েশন বা শুরু, বা সেলটা ইয়েটা শুরু হবে সেটা। তো যে কোনো কিছু শুরুর আগে কি হয়, যে একটা প্রিপারেশন হয়, যে সে তুমি পরীক্ষা দিতে যাবা তার আগেও তোমার একটা প্রিপারেশন থাকে যে না আমার এটা করতে হবে। ঠিক সেরকম যে সেলটা একটা ডিভিশন বা একটা ইয়ের পর্যায়ে যাবে, ওরও কিছু নিজস্ব ভেতরে মেটাবলিজম, মানে জৈবিক যে ক্রিয়া বা সেলটা নিজেকে প্রিপেয়ার করে। তো এই যে সেল ইন্ডাকশন ফেজে কি হয়, যে সেলের ভেতরে বিভিন্ন মেটাবলিজমের মাধ্যমে সেলটা ডিভিশনের জন্য প্রিপেয়ার হয়। এবং এই যে তোমার সেল প্রিপেয়ার যে হবে, এটা কতক্ষণ টাইম লাগতে পারে বা কিরকম সময় লাগবে, এটা ডিপেন্ড করে ফিজিওলজিক্যাল স্ট্যাটাসের উপর। এক্সপ্লান্ট সেল যেটা আমি নিয়েছি প্যারেন্ট ম্যাটেরিয়াল, ওর ফিজিওলজিক্যাল স্ট্যাটাসটা কেমন, এবং হচ্ছে যে কালচারাল কন্ডিশনস, আমি কিরকম লাইট, টেম্পারেচার বা হিউমিডিটি আর মানে ল্যাব কন্ডিশনটা আমি কিভাবে রাখছি সেটার উপর এগুলো ডিপেন্ড করে। দেখা যাচ্ছে আমি যদি প্রপারলি দিই, আমার খুব দ্রুত হচ্ছে ইন্ডাকশন ফেজটা হয়ে যাবে, বা খুব দ্রুত ক্যালাসটা আমি দেখতে পাবো যে ইনিশিয়েশন হচ্ছে। বা এইগুলো প্রসেস হচ্ছে ডিলে করলে বা প্রপারলি না দিলে হয়তো সেটা আমার ক্যালাস পেতে লেট হবে, এরকম ব্যাপারটা। দেন হচ্ছে যে অ্যাক্টিভ সেল ডিভিশন, একটা ফেজ। মানে সেল ডিভিশন মানে এখানে অ্যাকচুয়ালি সেলটা ডিভাইড হচ্ছে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, মানে এরকম সেল ডিভিশন পর্যায়ে চলে যাচ্ছে। এবং সেলটা হচ্ছে যে যখন একটা সেল, আমরা জানি কি হয় যে মেরিস্টেমেটিক মানে কি, তো বিভাজনক্ষম সেলটাই জেনারেলি ম্যাচিউর সেলে পরিণত হয় আমরা জানি। কিন্তু এখানে কি হয় যে আমরা যে এক্সপ্লান্ট নিচ্ছি ক্যালাস কালচারের জন্য, যে এক্সপ্লান্ট নিচ্ছি পেট্রি ডিশের মধ্যে, তো এটা অলরেডি ম্যাচিউর একটা সেল, ম্যাচিউর মানে বাট এখানে আমরা বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে
ওকে যখন ম্যাচিউর সেল থেকে মেরিস্টেমেটিক সেলে কনভার্ট করতেছি তখন এই স্টেজটাকে ডি ডিফারেন্সিয়েটেড স্টেট বলা হচ্ছে। ডি ডিফারেন্সিয়েটেড স্টেট মানে ম্যাচিউর সেল থেকে সে যখন মেরিস্টেমেটিক বা বিভাজনক্ষম স্টেজে যাচ্ছে তখন সেটাকে ডি ডিফারেন্সিয়েটেড স্টেট বলা হচ্ছে। দেন যে একটা থার্ড ফেজে হচ্ছে যে এর মধ্যে সেল ডিভিশন হলো, দেন বিভিন্ন জৈবিক ক্রিয়া মেটাবলিক পাথওয়েজ হচ্ছে এবং হওয়ার সাথে সাথে কি হচ্ছে বিভিন্ন সেকেন্ডারি প্রোডাক্ট সে উৎপাদন করছে। মানে ক্যালাস ফর্মেশন হয়ে গেছে, এখন সে আবার সাথে সাথে ক্যালাস ফর্মেশনের সাথে সাথে বিভিন্ন দেখা যায় না কিন্তু অনেক কষ্ট করে হটস্পট দেওয়া যায়। জি কেউ কিছু বলেছো? আচ্ছা, এখানে কি হচ্ছে যে ক্যালাস ফর্মেশন হলো সাথে সাথে কিছু সেকেন্ডারি প্রোডাক্টস উৎপাদন হলো। সেকেন্ডারি প্রোডাক্টসটা কিরকম, আমি এক্সাম্পল দিই। যদি তোমরা সাবানের রিয়াকশন পড়েছো আগে, যে হ্যাঁ অনেক সময় সাবানের রিয়াকশনে কি উপজাত হিসেবে গ্লিসারল উৎপন্ন হয়, বা অনেক সময় একটা রিয়াকশনে বা একটা কিছুতে এইটার সাথে আরেকটা জিনিস উৎপাদন হচ্ছে, সেটা হয়তো আমরা চাচ্ছি না বাট হচ্ছে। ঠিক সেরকম যে ক্যালাস আমরা চাচ্ছি, ক্যালাস হচ্ছে সাথে কিছু সেকেন্ডারি প্রোডাক্টস উৎপন্ন হচ্ছে বা বাই প্রোডাক্ট বলতে পারো। তো এই প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে যে আমাদের হয়তো অত দরকার নেই বাট হচ্ছে। তো এগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে তোমার মেডিসিনাল বা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এগুলো ইউজ হয়, এগুলোর অ্যাপ্লিকেশন আছে। থার্ড ফেজে হচ্ছে এটা। ম্যাম শুনতে পাচ্ছেন? ক্যালাস শোনা যাচ্ছে না? ম্যাম আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ম্যাম ডিফারেন্সিয়েশন আর হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং হচ্ছে রিডিফারেন্সিয়েশন, এই তিনটার মধ্যে পার্থক্যটা একটু বলবেন? আচ্ছা, তোমার একদম শুরুতে মেরিস্টেমেটিক সেল মানে আমি তোমাকে বলি, সে যেমন শুট টিপ, ধরো আমি এক্সাম্পল হিসেবে বলছি, শুট টিপের শুরুতে তুমি দেখবা যে একদম উপরে কি হয়, কচি, একদম কচি টাইপের সেল থাকে, মানে মেরিস্টেমেটিক বা বিভাজনক্ষম, মানে ওই সেলটা সহজে বিভাজিত হয়। তো এরকম ধরো যে মেরিস্টেমেটিক সেল যেটা বিভাজনক্ষম, সেগুলো বিভাজিত হতে হতে আস্তে আস্তে একটা পর্যায়ে যে ম্যাচিউর সেল হয়, মানে ম্যাচিউর হলো যে পরিপক্ক সেল, সে আর তখন বিভাজন হয় না। এই জিনিসটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন বুঝতে পেরেছো যে মেরিস্টেমেটিক বিভাজনক্ষম সেলটা যখন ম্যাচিউর সেলে পরিণত হচ্ছে বিভাজন, তখন সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন। দেন এই যে আবার ম্যাচিউর সেল হলো, আমি গাছ থেকে এক্সপ্লান্ট হিসেবে নিয়ে এসে তাকে আমি মিডিয়াতে রেখে কি করলাম, সেটাকে ধরো কালচার করতেছি বা প্রপার নিউট্রিয়েন্ট দিচ্ছি, হরমোন দিচ্ছি, দিয়ে এই তখন কি হচ্ছে ম্যাচিউর সেলটা আবার একটা কন্ডিশন মেরিস্টেমেটিক সেলে পরিণত, বিভাজনক্ষম সেলে পরিণত হচ্ছে। বিভাজনক্ষম মানে কি, যে সেলটা সেল ডিভিশন করতে পারে, বিভাজিত হতে পারে। যখন সে ম্যাচিউর থেকে মেরিস্টেমেটিক হচ্ছে আবার বিভাজনক্ষম, তখন এটাকে ডি ডিফারেন্সিয়েশন বলছে। এখন একটা সেল ডি ডিফারেন্সিয়েশন অবস্থায় পৌঁছে গেছে, ধরো যে এখানে আমি পেলাম, করার পরে তার মানে কি সে বিভাজনক্ষম সেলে পরিণত হলো। এখন এটাকে আবারও যদি আমি হচ্ছে সে ম্যাচিউর সেলে পরিণত হয় আস্তে আস্তে, ধরো যে এখান থেকে বিভাজিত মেরিস্টেমেটিক থেকে সে আবারও ম্যাচিউর সেলে পরিণত হলো, দেন হচ্ছে এটাকে রিডিফারেন্সিয়েশন বলে। বুঝছো কি? জি ম্যাম বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এটা প্রসেসটাই হচ্ছে যে একটার পর আরেকটা হচ্ছে। ম্যাম হ্যাঁ বলো। ডি ডিফারেন্সিয়েশনকে কি আমরা সেকেন্ডারি গ্রোথ বলতে পারি? বলা যাবে মেবি, এটা আসলে আমি জানি না বলা যাবে কিনা, এটা আমার দেখতে হবে। তবে সেকেন্ডারি গ্রোথ বলা যেতে পারে আই থিংক। আচ্ছা, এখন দেখো যে ডেভেলপমেন্টাল স্টেজে এখন ক্যালাস ফরমেশন সে হয়ে গেল, সেক্ষেত্রে কি হচ্ছে যে তোমার অনেক সময় ক্যালাসের মধ্যে লিগনিন যুক্ত হয়ে ক্যালাস গুলো অনেক হার্ড বা শক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা কম্প্যাক্ট ক্যালাস বলি। যদি লিগনিফাইড হয়ে যায় তখন সেটা টেক্সচারটাও হার্ড হয় এবং কম্প্যাক্ট ক্যালাস বলি। আর হচ্ছে কিছু কিছু থাকে যে যেগুলো হচ্ছে অত বেশি তোমার ইয়ে হয় না, যে লিগনিন যুক্ত হয় না, ঝুরঝুরে টাইপের থাকে, মানে ফ্রাইয়েবল। তো দেন ওই কালচারটাকে আমরা ফ্রাইয়েবল কালচার বলি।
এখন যে ক্যালাসটা আমরা ইন জেনারেল যদি বলি যে ক্যালাস একটা সুস্থ ক্যালাস, মানে ক্যালাসটা ভালো কিনা বা আমার ক্যালাস ফর্মেশন হয়েছে সেটা ভালো আছে কিনা, হেলদি আছে কিনা, সেটা বুঝবো হচ্ছে যে ওর কালার দেখে আমরা বুঝতে পারি। যেমন হচ্ছে যদি ইয়েলোইশ বা হোয়াইট, গ্রিন অথবা পিগমেন্টেড উইথ অ্যান্থোসায়ানিন, মানে কিছুটা রেডিশ এই টাইপের হয়, এই কালার গুলো থাকে, তাহলে বুঝবো যে না ক্যালাসটা হচ্ছে আমার হেলদি আছে, ভালো আছে, এটাতে আমি ফার্দার কাজ করতে পারবো। এখন যেটা বলছে যে ক্যালাস কালচার তো করলাম, তো এখানে একটা প্রবলেম আছে ক্যালাস কালচারে, সেটা হচ্ছে জেনেটিক স্টেবিলিটি রেজাল্টিং ইন ভ্যারিয়েশনস ইন ফেনোটাইপস। আচ্ছা, আমার ইন জেনারেল টিস্যু কালচারের ইয়েই হচ্ছে যে আমার ট্রু টু টাইপ আমরা প্লান্ট পাই, যে এক্স প্লান্ট বসালাম একদম একই রকম মাতৃগাছের মতো বৈশিষ্ট্য সম্পন্ন একই রকম আমরা প্লান্ট পাচ্ছি। তো ক্যালাসে হয় কি যে তোমার জেনেটিক লেভেলে অনেক সময় এটা দেখা যাচ্ছে যে এটা নিরাকার এবং এটা হরমোন দিয়ে ইনডিউস হয়ে অনেক সময় হয় কি যে সব সময় হয় তা না, মাঝে মধ্যে এরকম হয়ে যায় যে তোমার জেনেটিক লেভেলে কিছু চেঞ্জ হয়ে যায়, সে যে ওটা ডিপ্লয়েড আছে ওখানে হচ্ছে ট্রিপ্লয়েড হলো বা ট্রিপ্লয়েড হলো, মানে দু একটা সেল একটু বিভাজনে এরকম প্রবলেম হয়, জেনেটিক ইনস্টেবিলিটিটা হয়, এবং যে কারণে কি হয় যে আমার ফেনোটাইপসে ভেরিয়েশন আসতে পারে, মানে আলটিমেটলি যে প্ল্যান্টটা পাচ্ছি সেটা দেখতে হয়তো সবগুলো একই রকম নাও হতে পারে। এই জিনিসটা ক্যালাস কালচারে একটা প্রবলেম। আচ্ছা, and establishment of ক্যালাস কালচার। তো আমি যদি সাকসেসফুলি ক্যালাস কালচার করতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে কতগুলো ব্যাপার খেয়াল রাখতে হবে, যে প্যারেন্ট ম্যাটেরিয়ালটা নেব, মানে কোন জেনোটাইপটা বা কোনটা এক্সপ্লান্ট হিসেবে নেব, কোন গাছ থেকে, ডোনর প্লান্ট যেটাকে বলা হয়, যে সেটা যেন হেলদি হয়, ডিজিজ ফ্রি হয়, বা এই জিনিসগুলো আর কি দেখতে হবে। দেন চয়েস অফ এক্সপ্লান্টস and methods of explant isolation। এখন যে এক্সপ্লান্ট কোনটা নেব, সে আমাদের বলা হয়ে থাকে যে শুট টিপ বা রুট টিপ, এগুলোতে মানে একদম টিপ পোর্শন যেটা, সেগুলোতে বিভাজনক্ষম সেল বেশি থাকে, সেগুলো কালচারের জন্য আমরা প্রেফার করি, যদিও সব গাছে সব মোস্ট অফ দ্য অংশ থেকেই কালচার করা যায়, কিন্তু তারপরেও থাকে যে আমি কোনটা এক্সপ্লান্ট হিসেবে নিচ্ছি, যে যদি ধরো সে শুট টিপ নিলাম আমার রেজাল্টটা দ্রুত বা ভালো পাচ্ছি, এরকম আর কি, যে তুমি এটা রিসার্চারের চয়েসের উপর ডিপেন্ড করে যে সে কোনটা নেবে। এন্ড মেথডস অফ এক্সপ্লান্ট আইসোলেশন, যে এক্সপ্লান্টটা কিভাবে আইসোলেশন করছি, মানে গাছ থেকে কিভাবে নিচ্ছি, এটাও কিন্তু একটা সূক্ষ্ম। সে যদি আমি রাইসের ক্ষেত্রে করতে যাই, আর রাইসের থেকে কিন্তু ধরো যে রাইসের অ্যান্থার কালচার বা ইয়ে করতে গেলাম, এটা কিন্তু খুবই সূক্ষ্ম প্রসেস, যে আমাকে খুবই একদম নিডেল দিয়ে সুন্দরভাবে এক্সপ্লান্টটা নিতে হবে, আদারওয়াইজ ওখানে যদি কিছু ভেঙে যায় ইয়ে হয় তাহলে কিন্তু আমার পরবর্তীতে রেজাল্ট পাবো না। তো সেটা বলেছে যে এক্সপ্লান্ট আইসোলেশনে সতর্ক হতে হবে। দেন হচ্ছে মিডিয়া অ্যান্ড হরমোনাল কম্বিনেশন, মানে হচ্ছে যে নিউট্রিয়েন্ট মিডিয়া যেটাতে গ্রো করব সেখানে আমি কি কি নিউট্রিয়েন্ট দিচ্ছি সেটা ফ্যাক্টর। হরমোনাল কম্বিনেশন, ওই যে অক্সিন, সাইটোকাইনিন, এগুলো কিভাবে ইউজ করছি সেটাও প্রপারলি মেনটেন করতে হবে। দেন কালচার কন্ডিশনস, যে লাইট, টেম্পারেচার, হিউমিডিটি, এই ল্যাব কন্ডিশন গুলো ঠিক আছে কিনা। মেইনটেনেন্স অফ ক্যালাস, এখন দেখো যে ক্যালাস হয়ে গেছে, আমি ল্যাবে কালচার করে ক্যালাস পেলাম, এক্সপ্লান্ট থেকে ক্যালাস পেলাম, এখন শুধু ক্যালাস পেলেই হবে না, ক্যালাসকে মেইনটেনেন্স করতে হবে। মেইনটেনেন্স বলতে হচ্ছে যে ক্যালাসটাকে আমি কিভাবে সংরক্ষণ করব, সেটা হচ্ছে যে ক্যালাস সাবকালচারের মধ্যে হচ্ছে যে মাধ্যমে ক্যালাসটাকে সংরক্ষণ করতে হবে। সাবকালচার হচ্ছে যে মানে বারবার কালচার করা, একই জিনিসটাকে বারবার কালচার করা। তো এটা এরকম যে হচ্ছে আমরা ক্যালাসটাকে একটা মিডিয়াতে তো কালচার করেছি, যে সে একটা পেট্রি ডিশের মধ্যে নিউট্রিয়েন্ট দিয়ে, হরমোন দিয়ে সেখানে ক্যালাস ফর্মেশন করেছি। এখন যে ওই মিডিয়াম থেকে আমি আরেকটা টেস্ট বলো বা আরেকটা ভায়ালে আমি নতুন মিডিয়াম দেব, দিয়ে সেখানে ক্যালাসটাকে ট্রান্সফার করব, এই জিনিসটা হচ্ছে সাবকালচার। তো এটা কেন প্রয়োজন? এটা প্রয়োজন হচ্ছে এজন্য যে
আমি যে মিডিয়াতে এতদিন ধরে ক্লাসটা গ্রো করছি, এটা হচ্ছে আমার 3 সপ্তাহ বা 4 সপ্তাহ হয়ে গেছে যে আমি একটা মিডিয়াতে ক্যালাস, সেই শুরুতে নিউট্রিয়েন্ট দিলাম, হরমোন দিলাম, দিয়ে আমি একটা এক্সপ্ল্যান্টে ক্যালাস পেলাম। এই যে এতদিন ধরে আসে বা আরো যদি দীর্ঘদিন রাখতে চাই, সেক্ষেত্রে কি হবে যে ক্যালাসটা ওই মিডিয়া থেকে নিউট্রিয়েন্ট নিতে নিতে ওখানে একটা নিউট্রিয়েন্টের ঘাটতি তৈরি হয়ে যাবে, বা নিউট্রিয়েন্টের ডিপ্লেশন অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, মানে নিউট্রিয়েন্টের সেখানে ক্ষয় হয়ে যাবে, ঘাটতি হবে, যে কারণে এরা তো বর্ধনশীল, এদের তো আরো নিউট্রিয়েন্ট দরকার আছে, সেজন্য আমাদের নতুন মিডিয়া দরকার। আবার আরেকটা হচ্ছে যে আমরা মিডিয়া প্রিপারেশনের সময় অ্যাগার তৈরি করি, অ্যাগারটা হচ্ছে যে ওই মিডিয়াটাকে বাইন্ড করে রাখে। তো দেখা যায় যে দীর্ঘদিন ওই মিডিয়াতে থাকতে থাকতে অ্যাগারটাও একসময় আস্তে আস্তে শুকিয়ে যায়, অ্যাগার থেকে পানি লস হয়ে যায়, যে সেটা হচ্ছে শুকিয়ে যায়। তো এই জন্য আমরা হচ্ছে সাবকালচারিং করি। আবার আরেকটা কারণ হচ্ছে যে আমরা বলেছি যে ক্যালাস ফর্মেশনের সময় কিছু কিছু তোমার বাই প্রোডাক্টস উৎপন্ন হয় ক্যালাসের সাথে সাথে। তো এই যে প্রোডাক্ট গুলো, সেগুলো হচ্ছে মিডিয়াতেই তো থেকে যাচ্ছে, ওই মিডিয়াতে, এবং এগুলোর হয়তো কনসেন্ট্রেশন অনেক সময় এত বেশি হয়ে যায় যে যেটা টক্সিক লেভেলে হয়ে যায় এবং ওই ক্যালাসের জন্য ক্ষতিকর। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য হচ্ছে ক্যালাস কালচার করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ক্যালাস কালচারটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন টিস্যু কালচারে, এই ক্যালাস কালচারটা আমরা দীর্ঘদিন, এই যে সাব কালচার করি, করে আমরা দীর্ঘদিন এটাকে স্টোর করতে পারি। সে সেকেন্ড একটা মিডিয়াতে নিলাম, নিয়ে আমরা চাইলে ওখান থেকে কয়েক সপ্তাহ পর আমি চাচ্ছি যে আবার এখান থেকে নতুন মিডিয়াতে দেব, মানে এভাবে করে করে আমরা যে দীর্ঘদিন স্টোর করতে পারি। সে যে আমি 2 মাস পরে আমি প্লান্ট রিজেনারেশন করব, এই 2 মাস বা আমি হচ্ছে এটাকে ক্যালাসটাকে সাবকালচার করে করে রেখে দিতে পারি, স্টোর করে রাখতে পারি আর কি বলা যায়। মেইনটেনেন্স অফ ক্যালাস এখানে, আচ্ছা আমি হচ্ছে এখন বলা হচ্ছে যে ক্যালাসটা যে আমরা সাবকালচার করব, সেজন্য হচ্ছে এটা সাইজ বা কি ধরনের কন্ডিশন দরকার, সেটা হচ্ছে 10 to 20 মিলিমিটার ইন ডায়ামিটার। ক্যালাস হচ্ছে যে ওগুলো ক্যালাস হওয়ার পর তো ছোট ছোট সাইজ হয়, মানে বিভিন্ন সেল আর কি একসাথে স্তূপ হয়ে থাকে। তো ওই যে সেলটার হচ্ছে সাইজ হবে 10 থেকে 20 মিলিমিটার ডায়ামিটার, যেটা সেই ধরনের, এবং 50 থেকে 100 গ্রাম ওয়েট, এরকম সাইজের গুলো আমরা চুজ করব সাবকালচারিং এর জন্য। এবং সাবকালচারটা হচ্ছে কতদিন পর পর করতে হবে, সেটা হচ্ছে 35 থেকে 40 দিন বা নিয়ার অ্যাবাউট 5 থেকে 6 সপ্তাহ এরকম ইন্টারভালে আমরা করতে পারি। আর এই যে কন্ডিশন হবে, ওখানে ল্যাব কন্ডিশন হবে হচ্ছে 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস এবং 1000 থেকে 1500 লাক্স, এরকম কন্ডিশনে সাবকালচার করব। এবং সাবকালচারিং এর ম্যাম ডায়ামিটারটা কিসের দেওয়া? এটা হচ্ছে তোমার ক্যালাসে, এই যে আমি একটা জিনিস দেখাই তোমাকে, একটা ছবি দেখিয়েছি, দেখো এই যে ক্যালাস গুলো দেখতে পাচ্ছ না, এগুলো তো জাস্ট সেলের স্তূপ। এখন এই যে এগুলোতে ধরো যে এখানে ধরলাম যে এটা ঝুরঝুরে একটা ক্যালাস, এখান থেকে আমি নিব, এগুলো কিন্তু তুমি যে আস্তে ইয়া করো, সে চিনির যে দানা, চিনির দানা যদি বা কোনো কিছু দানা আমরা কল্পনা করি, তো প্রতিটা একটা দানা আছে না, একটা দানার ডায়ামিটার আছে না, ব্যাস যেটা বলে তোমার, তো ব্যাস বা একটা দানের যে ওজনটা কিরকম হচ্ছে সেরকম। এখানে ধরো যে এরকম সেল বিভিন্ন ওরকম দানাদার ধরো যদি কল্পনা করি আমরা, যে তারা একসাথে এভাবে লুজলি অ্যারেঞ্জড হয়ে আছে এরকম। এখান থেকে ধরো যে আমরা হচ্ছে ওই রকম রেঞ্জের গুলো আমরা হচ্ছে নেওয়ার চেষ্টা করব, নিয়ে এই যে সাবকালচার করব। এখানে সাবকালচারিংটা দেখানো হয়নি তোমার, পরে আছে হয়তো স্লাইডে। এখান থেকে আর কি আমরা এখান থেকে নেব কিভাবে, এখানে স্কালপেল মানে হচ্ছে ব্লেড অথবা তোমার স্প্যাচুলা, মানে আমাদের খুব ছোট ছোট চামচ আছে ল্যাবে, সেই চামচ অথবা ব্লেড দিয়ে হচ্ছে আস্তে করে সেপারেট করে নিতে হয়, এখান থেকে নিয়ে দেন হচ্ছে নতুন ভায়ালে দিতে হয়। আচ্ছা, তারপর মানে এবং ট্রান্সফারের সময় আমরা খেয়াল করব যে হেলদি টিস্যু যাতে আমরা ট্রান্সফার করছি। আমি বললাম যে হেলদি আমরা বুঝবো কিভাবে, যে কিছুটা কালার দেখে যে কিছুটা গ্রিনিশ, ইয়েলোইশ বা হোয়াইটিশ হলে সেটাকে আমরা হেলদি টিস্যু হিসেবে বুঝতে পারবো। কিন্তু কোনোটা যদি দেখি যে ব্রাউন অথবা নেক্রোটিক টিস্যু, মানে দেখেই মনে হচ্ছে যে কালচে হয়ে গেছে বা তোমার একদম বাদামি হয়ে গেছে,
নষ্ট হয়ে গেছে টাইপের মনে হয়, সেটা কিন্তু আমরা সাবকালচার করবো না। এটা করে কোনো লাভ নেই, কারণ সেটা অলরেডি কিছু ওখানে তোমার নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা হেলদি টিস্যুটা খেয়াল করবো যে হচ্ছে কিনা। নাও ইউটিলাইজেশন আর ফাংশন অফ ক্যালাস, আমরা হচ্ছে যে এটা বিভিন্ন এখানে ফাংশন সোমাটিক এমব্রায়োজেনেসিস, এটা নিয়ে তোমাদের একটা চ্যাপ্টারই আছে, আই থিংক এটা পড়ানো হয়েছে। দেন ফুড ডেভেলপমেন্ট, সে লিফি টাইপের জিনিসপত্র, যে আমরা লিফ চাচ্ছি পোশাক বা এরকম ফুড ডেভেলপমেন্টের ক্ষেত্রে দরকার আছে। অর্গানোজেনেসিস অর্গান ফরমেশনে লাগে। রেপিড মাল্টিপ্লিকেশন, যে আমাদের হচ্ছে দ্রুত প্লান্টলেট দরকার বা সেক্ষেত্রে টিস্যু কালচারে যাই বা ক্যালাস কালচার। প্রোডাকশন অফ মেটাবোলাইটস, ওই যে বললাম যে ক্যালাসের পাশাপাশি হচ্ছে আমরা কিছু সেকেন্ডারি প্রোডাক্টস ধরনের আমাদের বললাম তো যে মেডিকেল সেক্টরে বা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে লাগে, সেখানে হয়তো প্রয়োজনে সেসবের জন্য ক্যালাস কালচার। এখন আমরা প্রসেসটা দেখবো। এই কথা বলছো, তুমি মিউট করে নাও। দেখো ম্যাটেরিয়ালস, এখন মানে আমরা দেখবো যে পটেটোর ক্যালাস কালচারটা দেখবো। প্যারেন্ট ম্যাটেরিয়াল তো পটেটো স্প্রাউটস। এখন মিডিয়া হচ্ছে মুরাশিস স্পুস অথবা হক মিডিয়াম। রিয়াজেন্টস দরকার হবে তোমার ডিস্টিলড, দেখো স্টেরাইল ডিস্টিলড ওয়াটার। হ্যাঁ, এই জিনিসটা আমরা কিন্তু এখানে চাইলে শুধু ওয়াটার বলতে পারতাম, বাট আমরা কিন্তু বলি না। এখন ডিস্টিলড ওয়াটার জিনিসটা তোমরা হয়তো জানো, অলরেডি তোমরা ইন্টার পাস করে এসছো যে ডিস্টিলেশন মেশিনের মাধ্যমে পাতিত যে পানিটা। এবং এখানে একটা কথা দেখো, স্টেরাইল মানে বিশুদ্ধ। তোমার স্টেরাইল মানে কি, আবার ডিস্টিলড ওয়াটার যেটা আমরা ডিস্টিলেশন পাতনের মাধ্যমে পেয়ে থাকি, সেটাকে কিন্তু আমাদের আবার স্টেরিলাইজেশন করতে হয়। অটোক্লেভ মেশিন আছে, তোমরা যেহেতু ল্যাবে যাওনি সো এগুলো তোমাদের দেখা হয়নি। তো আমাদের যে অটোক্লেভ মেশিন আছে সেখানে 121 ডিগ্রি সেলসিয়াসে 15 PSI তে আমাদের এগুলো ধরো যে স্টেরিলাইজেশন করা হয় পানিটাকে, মানে অতি বিশুদ্ধ পানি আমাদের দরকার হয় এই ল্যাবের যে কাজগুলো করার জন্য। ইথানল 70% সলিউশন। এখন যদি বলি যে তোমরা রিসেন্টলি অনেকেই স্যানিটাইজার ব্যবহার করতেছো, রিসেন্টলি মানে করোনা আসার পর থেকে। তো এই যে আমাদের ল্যাবের কাজের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে স্যানিটাইজার টাইপের যে অ্যালকোহল কনসেন্ট্রেশন সেগুলো ইউজ করতে হয় অলওয়েজ। ইভেন আমরা যে টেবিলে কাজ করি সেই টেবিলটা রাব করার জন্য, মোছার জন্য পর্যন্ত দরকার হয়, হাত করার জন্য, মানে অলওয়েজ আমাদের স্টেরিলাইজ কন্ডিশনে কাজ করতে হয় জীবাণুমুক্ত ভাবে। না হলে কি হয় যে আমাদের হচ্ছে কোনো একটা কিছু কন্টামিনেশন হলো, যে আমি একটা কন্টামিনেশন হলেই কিন্তু আমি আলটিমেটলি রেজাল্ট পাবো না। আমি এক্সপ্লান্ট দিলেই যে গাছ হয়ে যাবে বা ক্যালাস দিলেই গাছ হয়ে যাবে, ব্যাপারটা তা না। আমাদের সবসময় স্টেরিলাইজ কন্ডিশনে মেনটেন করতে হয় যাতে গাছের কোনো প্রকার জীবাণু এফেক্টেড না হয়। আচ্ছা, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন দরকার হয়। দেন স্মল ইনস্ট্রুমেন্ট আছে কিছু যেগুলো আমাদের লাগবে কাজে করতে গিয়ে। সব প্রসিজার প্রথমেই হচ্ছে যে আমরা স্প্রাউট নেব পটেটো থেকে। তো আলুতে তো তোমরা দেখো যে আলুতে যে বাট বা এটা দেখছো যে কিছুদিন রাখলেই স্প্রাউট বা বাট হয়, তো সেই বাটটা নেব আমরা। ডিজিজ ফ্রি হেলদি পটেটো টিউবার, ডিজিজ ফ্রি দেখবো যে সুস্থ দেখাচ্ছে, যে আলুটা মোটামুটি ভালো দেখাচ্ছে ওরকম নেব। দেন আলুটাকে হচ্ছে বাটটাকে দেন হচ্ছে ওয়াশ করব রানিং ট্যাপ ওয়াটার, মানে ট্যাপ ছেড়ে দিয়ে সেখানে 10-15 মিনিট ওয়াশ করব। দেন আমরা লেমিনার এয়ার ফ্লো হুড, এটা একটা তোমার হচ্ছে বক্সের মতো, এটা তোমার কাঁচ দিয়ে ঘেরা একটা বক্সের মতো, এর মধ্যে আমরা হচ্ছে কাজ করি সমস্ত কিছু। এর মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ওখানে কাজটা করা হয়। দেন স্টেরিলাইজড অল স্মল ইকুইপমেন্ট, এবং এখানে যে যতগুলো ইকুইপমেন্ট ইউজ করব, ব্লেড থেকে শুরু করে যত কিছু ছোট ছোট জিনিসপত্র দরকার প্রতিটাই আমাদের অটোক্লেভে স্টেরিলাইজেশন করে দেন ইউজ করতে হয়। আচ্ছা, আমরা নিয়ে সেটাকে হচ্ছে কি করলাম যে রানিং ট্যাপ ওয়াটারে আমরা ওয়াশ করলাম। দেন কি করব, আবার ওই বারটাকে হচ্ছে 70% অ্যালকোহলে 30 সেকেন্ড টু 2 মিনিট এটাকে আবার ওয়াশ করে নেব। দেন এটাকে ডিস্টিলড ওয়াটারে ওয়াশ করে নেব। দেন 0.1% মার্কিউরি ক্লোরাইড সলিউশনে 2 to 3 মিনিটস এটাকে আবার হচ্ছে আমরা ডুবিয়ে রাখবো। দেন আবার স্টেরিলাইজড, দেন এই যে মার্কিউরি ক্লোরাইডে ডুবানোর পর আবার হচ্ছে ডিস্টিলড ওয়াটারে এটাকে ওয়াশ করে নেব। তোমরা কি করবা, যে প্রসিডিউর পড়ার সময় এগুলো স্টেপ বাই স্টেপ লিখে নিয়ে পড়তে পারো, তাতে সুবিধা হবে। ক্লাস হলে, ফিজিক্যালি ক্লাস হলে হয়তো আমি অনেক সময় লিখে দেই,
কিন্তু এটা তোমরা নিজেরাই করতে পারবা। দেন হচ্ছে যে ফরসেপ দিয়ে আমরা তো ওয়াশিং হয়ে গেল, বিভিন্ন ভাবে আমরা ওয়াশিংটা করলাম, এখন কি করব, ফরসেপ দিয়ে নিয়ে সেটাকে ট্রান্সফার করব মানে কালচার ভায়ালে। কালচার ভায়ালটাকে সেটা পেট্রি ডিশ হতে পারে বা টেস্ট টিউব বা যেটাতে তুমি নিতে চাচ্ছ। তো প্রতিটা স্প্রাউট এক একটা বাড আমরা এক একটা কালচার টিউবে নেব, মানে একটা কালচার টিউবে একটা বাডি নেব, এভাবে নেব। নিয়ে দেন হচ্ছে আমরা ভায়াল যে মানে কালচারের যে ওই পেট্রি ডিশ বলো বা যেটাই নিচ্ছি সেটাতে হচ্ছে আমরা মার্কিং করে দেব যে কোনটাকে নিয়েছি। দেন মার্কিং করার শেষে আমরা হচ্ছে এটাকে গ্রোথ চেম্বারে রাখবো। গ্রোথ চেম্বার মানে যেখানে সেটা সে ইনকুবেশন হবে, মানে তার প্রপার কন্ডিশনটা পাবে। 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, 16 ঘন্টা লাইট, 8 ঘন্টা হচ্ছে ডার্ক পিরিয়ড পাবে এবং 1000 লাক্স এই লাইট ইন্টেন্সিটিতে তাকে রাখবো আমরা। এই যে দেখো এখানে যে ছবিটা আছে সেটা হচ্ছে, প্রসিডিউরের ফার্স্ট স্লাইডটা একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ বুঝিনি। প্রসিডিউরের ফার্স্ট যে স্লাইডটা দেখো। কি এখানে কি সমস্যা? ম্যাম একটু স্ক্রিনশট নেওয়ার জন্য। না না, স্লাইড তো দিয়ে দেবো তোমাদের, স্লাইড দিয়ে দেবো তো, এটা জি ম্যাম। স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, স্লাইড দিয়ে দেবো। আচ্ছা, ছবিটা দেখো, সেটা হচ্ছে যে এই যে দেখো পটেটো যে বাড যেটা বললাম, বাড বা স্প্রাউট, এরকম একটা পটেটো নেব। দেন হচ্ছে এটাকে ধরো যে ডাবল ডিস্টিলড ওয়াটারে, এখানে আর কি তোমাদের আঁকার সুবিধার্থে বুঝছো স্টেপ গুলো হচ্ছে তোমার, স্টেপ গুলো বলা হয়েছে না যে রানিং ট্যাপ ওয়াটার দেন এটা, ডিস্টিলড ওয়াটার দেন এটা, তোমরা ওভাবে লিখবা কিন্তু ছবিটা এইভাবে আঁকবা। এখানে দু একটা স্টেপ স্কিপ করা হয়েছে, যে ছবি একই রকম স্টেপ তো বারবার দেখানোর দরকার নেই। এখানে তোমার পটেটো টিউবার, দেন হচ্ছে ডাবল ডিস্টিলড ওয়াটার, ডাবল ডিস্টিলড ওয়াটারে হচ্ছে আমরা স্প্রাউটে নিয়েছি। দেন এখান থেকে নিয়েছি হচ্ছে 0.1% মার্কিউরি ক্লোরাইড সলিউশন, এখানে নিলাম বাটটাকে। নিয়ে দেখো একটা বাট করে একটা হচ্ছে এই যে টেস্ট টিউবে আমি নিচ্ছি, আমার ভায়াল এখানে হচ্ছে ভায়াল বা পাত্র হচ্ছে টেস্ট টিউব। তো স্প্রাউটটা এখানে নিলাম, এটাকে আমি বলছি যে এই মিডিয়ামটাকে আমি বলছি যে ক্যালাস ইন্ডাকশন মিডিয়াম। ওই যে আমার প্রথম যে ফেস পড়েছে যে ক্যালাস ইন্ডাকশন, ক্যালাস ইন্ডাকশন মানে ক্যালাস তৈরি হবে এখানে। দেন দেখো এখানে ইনিশিয়েশন অফ ক্যালাস, মানে ক্যালাসটা এখানে তৈরি হচ্ছে, আস্তে আস্তে এখানে সেল ডিভিশন হচ্ছে এবং ক্যালাস হচ্ছে, একটা সেলের স্তূপ হবে আস্তে আস্তে। ওয়েল ডেভেলপড ক্যালাস, এখানে অলরেডি একটা ক্যালাস তৈরি হয়ে গিয়েছে। এখন দেখো এখান থেকে আমি আস্তে আস্তে ক্যালাস গুলোকে স্কালপেল বা মানে ব্লেড অথবা হচ্ছে ফরসেপ দিয়ে আলাদা করে নেব, নিয়ে পিসেস অফ ক্যালাস ফর সাবকালচার এখানে আলাদা করে নিলাম। এই ক্যালাস গুলো আমি সাবকালচারিং করব, মানে নতুন মিডিয়াতে দিয়ে হচ্ছে কালচার করব। নতুন মিডিয়াতে নিলাম সাবকালচারিং অফ ক্যালাস ইন নিউ মিডিয়া, ক্যালাস ইন্ডাকশন এন্ড মেইনটেনেন্স ফ্রম পটেটো প্লান্ট। আচ্ছা, এখন অবজারভেশন। এখন আমার যে হচ্ছে সাবকালচারিং করলাম মানে হয়ে গেল তা না, আমার প্রতিটা স্টেপে অলওয়েজ হচ্ছে আমাদের অবজারভেশনে রাখতে হবে, যে দেখতে হবে সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আদারওয়াইজ দেখা যাবে যে কন্টামিনেশন হচ্ছে, জিনিসটা আমার একটু অসতর্কতার জন্য হচ্ছে আমাদের সেখানে কন্টামিনেশন হতে পারে বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে, আলটিমেটলি আমার এতদিনের কষ্ট দেখা যাচ্ছে বিফলে চলে গেল। সো অলওয়েজ অবজারভেশনে রাখতে হবে, প্রতি 2 দিন পর পর হচ্ছে আমরা এটা অবজার্ভ করবো। এবং ওখানে যদি কোনো কন্টামিনেশনের বা চেঞ্জের কোনো সাইন দেখি, সাথে সাথে আমার এটা নোট ডাউন করতে হবে। দ্যাট মিনস আমাদের একটা ল্যাব খাতা আমরা মেনটেন করি কাজের সময়, আমাদের সেখানে নোট ডাউন করে নিতে হবে যে এই চেঞ্জটা হচ্ছে। আর জেনারেলি হচ্ছে আমরা যে ওই যে ক্যালাসটা দিলাম, বলছি যে ক্যালাস ইন্ডাকশন মিডিয়ামে যখন আমরা বাটটা দিলাম তার 2 সপ্তাহের মধ্যেই ক্যালাস শুরু হয় আর কি, ফরমেশনটা শুরু হয় এবং আমি ছোট ছোট স্তূপ দেখতে পারবো 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সেটা ভিজিবল হবে। আর দেন হচ্ছে যে স্মল পিসের যে ক্যালাস গুলো আছে সেগুলো কাটা হবে এবং সাবকালচারিং করা হয়। এবং এটা আমি বলেছি যে এটা আমরা কি করি, যে ক্যালাস স্টকটা আমি যদি দীর্ঘদিন চাই যে ক্যালাস স্টকটা আমি মেনটেন করব, সেজন্য হচ্ছে এটা করে থাকি। তো এই হচ্ছে তোমাদের, এটা আমি লাস্ট স্লাইড করলাম এই এক্সপেরিমেন্টে। এখন কথা হচ্ছে যে তোমরা কি পরের যে ইয়েটা আছে,
আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা শেষ, বুঝছো? এখন তোমাদের পরের এক্সপেরিমেন্ট যেটা, ওটা অবশ্য একটু টাইম লাগবে। মানে এখন ওটা কি আজকেই করবা নাকি নেক্সট দিন? আমাকে ফাহিম বলছে যে নেক্সট ওরা বোধহয় গোস্ত আনতেছি সবাই। বিকেলে মাছ তরকারি নাই। হ্যাঁ, এই স্লাইড, এই লেকচারটা শেষ। ম্যাম সময় নেক্সট এটা পরে আরেকদিন করা। আচ্ছা, ম্যাম আরেকদিন করি। আরেকদিন বলতে হচ্ছে যে তোমাদের রবিবার, কালকে কথা বলছিল ফাহিম। তোমরা এরকমই হবে, কিছুটা এরকম ডিউরেশনেরও হবে, এই 5-7 মিনিট এদিক সেদিক হবে, খুব বেশি ডিউরেশন না। এখন ফাহিম কে আছো এখানে? ফাহিম কে আছো? জি ম্যাম, আসি ম্যাম। হ্যাঁ, আচ্ছা বলো এখন নেক্সটটা কি? এই লেকচার ম্যাম কালকেই তো বলছি ম্যাম, কালকে। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো তুমি আমাকে টাইমটা বলে দিও। হ্যাঁ, এটা এখানে আচ্ছা ঠিক আছে ম্যাম। সবাই কি চ্যাট বক্সে আচ্ছা, বলে দিও। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছো? তো দেয় প্রতি যারা দাওনি তারা চ্যাট বক্সে রেজিস্ট্রেশন নাম্বারটা দাও, দিয়ে লিভ নিয়ে নাও। আর এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি, যে এক্সপেরিমেন্টটা করালাম? আচ্ছা ওকে, তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লিভ নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম।